প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে বুকের ব্যথা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার এম.এ. জলিল চৌধুরী 1954 সালের জানুয়ারিতে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1978 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মেডিসিন বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, বুকে ব্যথার আসলে অনেক ধরন আছে, অনেক কারণ আছে। সাধারণত কোন কোন কারণে বুকে ব্যথা হতে পারে? তো এটা বিরাট প্রশ্ন, কারণ বুকে ব্যথা তো এটা বিরাট জিনিস, কারণ এটা বয়স ভেদে, লিঙ্গ ভেদে, সময় সুযোগ ভেদে, ঋতু ভেদে বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। তো যেহেতু এটা তো জানুয়ারি মাস, শীতকাল, সেটা এটা দিয়ে শুরু করি। তো শীতকালে বুকে ব্যথার কারণ সবগুলো শীতকালে হতে পারে, তবে স্পেসিফিক শীতকালে বুকে ব্যথা শীতের সাথে সম্পর্কিত সেটা হলো নিউমোনিয়া, প্লুরেসি বা সর্দি কাশি হামার সাথে সম্পর্কিত। তো এটা খুব কমন না হলেও কিন্তু এই সময় যেহেতু শীতকাল, আমরা শীতকালে অনুষ্ঠান করতেছি, সুতরাং এটাই বলবো যে এখন যদি কেউ বুকে ব্যথা হয় যে কোনো বয়সেই, শিশু বৃদ্ধ সব বয়সে কিন্তু বুকে ব্যথা হলে যদি সাথে সর্দি থাকে, কাশি থাকে এবং জ্বর থাকে, তাইলে বুঝতে হবে যে সেটা হলো নিউমোনিয়া বা প্লুরেসির জন্যই বুকে ব্যথা। নিউমোনিয়াতে বুকে ব্যথা হয় না, হয় আসলে নিউমোনিয়ার সাথে প্লুরেসি হলে। আচ্ছা, তো এইটা তো আপনি প্রশ্ন করবেন যে এটা কেমনে বুঝবে আর কি প্লুরেসি ব্যথাটা। স্যার, মানে বুকে ব্যথার ধরন দেখে আসলে বোঝার উপায় কি সেটি আমি একটু জানতে চাচ্ছি। যেহেতু আমি শীতকাল দিয়ে শুরু করলাম আমরা, তো প্লুরেসিতে বলি, প্লুরেসি বুকে ব্যথাটা হলো এটা একটা স্পেসিফিক একটা নির্দিষ্ট মানে লক্ষণ আছে, যেমন সাথে জ্বর থাকবে, সর্দি কাশি থাকবে, এগুলো থাকতে পারে। কিন্তু বুকে ব্যথার ধরন কেমন হবে সেটা হলো কাশি দিলে এবং শ্বাস দিলে বুকে ব্যথা হবে। যখন সে এমনি শ্বাস দেবে তখন সে বুকে বলবে বুকে ব্যথা হচ্ছে, বা যখন সে কাশি দেবে তখন সে বুকে ধরে কাশি দেবে যে আমার বুকে ব্যথা হচ্ছে। যদি শ্বাস নিলে এবং কাশি দিলে বুকে ব্যথা হয়, সাথে একটু সর্দি কাশি বা জ্বর থাকে, তাহলে বুঝতে হবে সেটা প্লুরেসি, সেটা বুকের যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা, এছাড়া আর কোন কোন কারণ রয়েছে? এইটা হলো প্রধান কারণ। এখন শীতকাল আচ্ছা, শীতকাল ধরি আমি, শীতকালেও কিন্তু এখন আমি আসবো যে হার্ট, যেটা বুকে ব্যথা বলতে মানুষের মনে করে হার্টে ব্যথা হয়ে গেছে। বুকে ব্যথা হলে কিন্তু সবার আগে একটা আশঙ্কা কাজ করে সবার মধ্যে, এবং সেটি যদি বাম দিকে হয় হার্টের কাছাকাছি, তাহলে তো আর কোনো কথাই নেই। সবার আগেই কিন্তু এটা মাথায় চলে আসে যে হার্টের সমস্যা। তো সেই হার্টের বুকে ব্যথা এবং অন্য বুকে ব্যথাগুলোর মধ্যে আসলে পার্থক্য করার উপায় কি? রাইট, এটা মানুষ আতঙ্ক হওয়া স্বাভাবিক, কারণ বুকে ব্যথা মানেই তো চিকিৎসা না হলে মৃত্যু। আপনি প্লুরেসি হোক, নিউমোনিয়া হোক, মৃত্যু তো সহজে হবে না, এই জন্য মানুষ এটা আতঙ্ক থাকে। তো যে ভুলটা করে সেটা হলো সবাই মনে করে বুকে ব্যথা মানে হার্টের ব্যথা। বুকে যে হার্ট ছাড়া অনেক কিছু আছে, বুকে যে উপরে চামড়া আছে একটা, তারপর নিচে মাংস আছে, তারপর নিচে হাড্ডি আছে, তারপর হার্ট আছে। মানুষ এগুলোকে একটু খেয়ালে করে না আর কি। এই জন্য বুকে ব্যথা হলে মানুষ হার্টের ডাক্তারের কাছে যায়, আর বুকে ব্যথা হলে হৃদরোগ নিশ্চয়ই চলে যায়। এটা তো, কিন্তু যে প্রশ্ন আপনি করলেন, একটু যদি সাধারণ জ্ঞান থাকে যে বুকে ব্যথাটা হইলে কোন ধরনের বুকে ব্যথা হয়, কি ধরনের বুকে ব্যথা কি কারণে হয়, তাইলে একটু বোধহয় সময় নষ্ট কম হয়, এবং সঠিক জায়গায় সঠিক সময়টাতে চলে যেতে পারে। যেমন এই যে সঠিক সময় কথা বললেন, আমি একটু বলে নিই, যেমন গ্যাস্ট্রিক। অনেক সময় গ্যাস্ট্রিক একটা আছে, রিফ্লাক্স বলি আমরা, বুক জ্বলাফাড়া করে। আবার হার্টের কারণে কিন্তু বুক জ্বলাফাড়া করতে পারে। তো মানুষ মনে করে কি যে অনেক সময় বুক জ্বালাফাড়া করলে বা যদি একটু বুক জ্বলে বা মাঝখানে ব্যথা হয়, একটু ঢেকটা করে মানুষ মানে গ্যাস্ট্রিকের সমস্যা এবং একটু অ্যান্টাসিড এবং কয়েক ঘন্টা যাবত গ্যাস্ট্রিক ওষুধ খায়। একটা কাজ নলে আরেকটা খায়, 2 চামচের কাজ নলে 1 বোতল খায়। এই করতে বহু সময় চলে যায়। তারপর অনেক দেরি হয়ে গেলে তখন বোঝা যায় না হার্ট অ্যাটাক হয়েছে, বা ডাক্তার কাছে যায়, অনেক লেট হয়ে যায়। কিন্তু সুতরাং তাহলে কিছু স্পেসিফিক লক্ষণ তো রয়েছে নিশ্চয়ই এই বুকে ব্যথার সাথে সাথে, যে লক্ষণগুলো আছে, যাতে করে বুঝতে পারবে যে না আসলে হার্টেরই সমস্যা। না, লক্ষণ যে কথাটা বলছেন, লক্ষণ কিছু আছে একদম নির্দিষ্ট লক্ষণ, সেটা তো সবসময় থাকে না। যেমন যদি ডায়াবেটিস থাকে, তাদের কিন্তু সেই টিপিক্যাল ব্যথা না হইতে পারে। আমি যে ব্যথার লক্ষণগুলো একটু পরে বলবো, সেই ব্যথাটা কিন্তু ডায়াবেটিস না হইতে পারে, কারণ যেহেতু ডায়াবেটিস ব্যথার অনুভূতি কমে যায়। যেমন মনে করেন ডায়াবেটিস পায়ে দেখবেন যে পুড়ে গেছে, সে বলতে পারবে না তার পুড়ে গেছে। নখ কাটার সময়
নোক কেটে বলছে, পা কেটে বলছে, সে বুঝবে না যে তার পা কাটা সেনসেশনটা আছে। চলে যাচ্ছে। একই অবস্থা হার্টের, ওদেরও হার্টের সেনসেশনটা কমে যায়। সেজন্য ডায়াবেটিস রোগীদের এবং ডায়াবেটিস রোগীদের হার্টের অ্যাটাক বেশি হয়। কারণ যেহেতু সে বুঝতে পারছে না। না, ডায়াবেটিস রোগীদের হার্টের অ্যাটাক বেশি হয় আচ্ছা। ডায়াবেটিসের কারণে। সুতরাং ডায়াবেটিস রোগীদের কিন্তু হার্টের অসুখ অনেক সময় তারা নাও বুঝতে পারে। তো এই জন্য ডায়াবেটিস রোগীদের বুকের সামান্যতম সিমটম হলেও কিন্তু তাদের খেয়াল করা উচিত যে তাদের এটা হার্টের অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে বয়স যদি ধরেন 45 বা 50-এর বেশি হয়, এটা তো মানুষ খেয়াল করা উচিত। তবে টিপিক্যাল যদি হার্টের অসুখ আপনি আমাকে বলতে পারেন, তাহলে বলবো যদি বুকের মাঝখানে ব্যথাটা হয়, যদিও হার্ট বাম দিকে, কিন্তু আসলে বুকের ব্যথাটা হয় আসলে মাঝখানে। আচ্ছা। রোগী যদি দেখা যায় আমার ব্যথাটা এরকম, তাহলে বুকের ব্যথা। রোগী যদি বলে যে আমার ব্যথাটা এখানে হচ্ছে, বুকের ব্যথা না এটা। কারণ বুকের ব্যথা রোগীরা কোনো সময় কেন পিন পয়েন্ট, যদি বলে যে আমার এখানে ব্যথা হচ্ছে, তাহলে বুকের ব্যথা না। যদি বলে যে ব্যথা আমার এইভাবে হচ্ছে, মানে হার্টের ব্যথা, হ্যাঁ, মনে হয় যে আমার দমটা বন্ধ হয়ে আসছে, টাইপে আসছে, মনে হয় কে বুকে বসে গেছে, তাহলে বুকে ব্যথা। এগুলো একটা। আচ্ছা। দ্বিতীয় ব্যথা হলো যদি বুকে ব্যথার সাথে ঘাম থাকে, বমি থাকে। যদি আপনি যদি মনে করেন, আমাকে যদি কেউ প্রশ্ন করে রাত্রে 12টার সময় যে ডাক্তার সাহেব আমার তো বুকে ব্যথা হচ্ছে, আমি নেক্সট প্রশ্ন করবো আপনি বমি হয়েছে কিনা। যদি বলে বমি হয়েছে, আমি জিজ্ঞাসা করবো যে আপনার ঘাম হচ্ছে কিনা। রোগী বলবে যে আমার দরে ঘাম হচ্ছে, আমরা যে 1 সেকেন্ড দেরি করবেন না, দিস বুকে ব্যথা, মানে হার্টের একটা কোনো সন্দেহ নাই। আপনি এক্ষুনি আপনার নিকটস্থ যেখানে হৃদরোগের চিকিৎসা হয় বলে আপনি জানেন, সেখানে চলে যান। আচ্ছা। তার মানে বুকে ব্যথার সাথে এই যে ঘাম এবং বমি হওয়া, এই দুটো খুব মানে এই সময় এটা সাথে থাকলে তখন সে বুঝে নেবে। কিন্তু তাছাড়া আমি বলছি যে ডায়াবেটিস থেকে অনেক সময় খুব কম লক্ষণ নিয়েও কিন্তু তার বুকে ব্যথা হতে পারে। এই জন্য বুকে ব্যথাকে গ্যাস্ট্রিক মনে করিয়া বয়স্ক মানুষের ওষুধ খেয়ে যাওয়াটা এটা অনেক সময় উচিত বোকামি হবে। আচ্ছা, হবে। যেটি আরেকটা প্রশ্ন মাথায় আসে, সেটি হচ্ছে হার্ট অ্যাটাকের কারণে যে বুকে ব্যথাটা, বা এই হার্ট অ্যাটাকের সাথে কিন্তু স্ট্রোকের অনেক একটা পার্থক্য বা সামঞ্জস্য করে ফেলেন অনেকেই এবং গুলিয়ে ফেলেন। যখনই স্ট্রোকের সমস্যাটা হয়, স্ট্রোক হলেই কিন্তু মানুষ এই হার্ট ফাউন্ডেশনে বা হার্টের হৃদরোগ ইনস্টিটিউটে চলে যাচ্ছেন, তখন কিন্তু একটা অনেকটা বড় সময় তাদের নষ্ট হচ্ছে। আসলে কি করণীয় তখন? এটা আসলে নমেনক্লেচারের কারণে। কারণ রোগীদের কাছে, মানুষের কাছে স্ট্রোক বলতে 2টা স্ট্রোক বুঝে ওরা না। আমরা ডাক্তার বুঝি স্ট্রোক একটা, সেটা হলো আপনি যদি একদিকে প্যারালাইসিস হয়ে যায়, অবশ্যই হয়ে যায়, এটাকে স্ট্রোক বলা হয়। এটা হলো মেডিসিনের ভাষায় স্ট্রোক। এটা ব্রেনে ব্লিডিং হইতে পারে বা কিছু হইতে পারে, হওয়ার পরে একদিকে প্যারালাইসিস হয়ে যায় এবং জ্ঞান থাকতেও পারে, জ্ঞান হারাইতেও পারে। এটা হলো আমাদের জন্য স্ট্রোক। আর রোগীদের বলতে স্ট্রোক বলে হার্ট স্ট্রোক। রোগীদের যে কোনো হার্টের অসুখ, ব্যথা, যে কোনো কিছু হলে ওরা মনে করে হার্ট স্ট্রোক করছে। তো হার্ট শব্দ লাগে না, বলে যে স্ট্রোক করছে আমার, কথা বলছে না। তো স্ট্রোক করছে যদি বলে যে, যখন একজনকে ফোন করলো, বললো যে আমাদের স্ট্রোক করছে, নিয়ে যাও হৃদরোগ হসপিটালে নিয়ে যাও, তো এটা বুঝতে পারে না। কিন্তু স্ট্রোক বলতে আমরা বুঝি প্যারালাইসিস, জ্ঞান থাকার না থাক। আর হার্টে যেটাকে স্ট্রোক বলা হয় না, এটা স্ট্রোক বলা হয় না। হার্ট অ্যাটাকে হার্টের ব্যথা হার্ট অ্যাটাক বললেই আমার মনে হয় সবচেয়ে ভালো। হার্ট অ্যাটাক বললে বোধ হয় শব্দরা প্রচলিত হইলে মানুষের ভিতরে দ্বন্দ্বটা কাজ করবে না এবং সময় মতো যাতে তারা যেতে পারে, ওই সময়টুকু যাতে নষ্ট না হয়। আপনি এই জন্যই দেখবেন যে বোধহয় এখনো আছে হৃদরোগ হসপিটাল সাইনবোর্ড দেওয়া আছে যে এখানে স্ট্রোকের চিকিৎসা হয় না, কারণ যেন তারা ঢুকে আর সমস্যা না করে, কথা বলছেন না। মানে এত বেশি আসলে ভ্রান্তিতে পড়ে মানুষ যাচ্ছে আর কি। কারণ আপনি একটা ব্রেনের হ্যামোরেজ যদি হয়, যেটাকে আমি স্ট্রোক বলতেছি, তখন হৃদরোগ হসপিটালে গেল, সেই মানুষ যদি গেল, যে বললো, ডাক্তার দেখলো, দেখার পরে বললো যে না আপনার হার্ট স্ট্রোক হয় নাই, আপনি এটা অন্য হসপিটাল নিয়ে যান। তো এই যে পথে আর ঢাকা শহরে যানজট আর যদি ব্রেনে ব্লিডিং হয়ে থাকে, তার অনেক সময় নষ্ট হয়ে গেছে। সুতরাং এই দ্বন্দ্বটা আসলে নিরসন হওয়া উচিত। একটা হওয়া উচিত স্ট্রোক, আর একটা হওয়া উচিত হার্ট অ্যাটাক। আচ্ছা, দুইটা শুদ্ধ দুইভাবে হইলেই মানুষের বিভ্রান্তি কম হয়। আপনি ইতিমধ্যে আমাদের কিছুটা বলে দিয়েছেন এই বিষয়টি নিয়ে, তারপর আমি একটু জানতে চাইবো আলাদাভাবে, যাতে করে আমাদের রোগীদের মাথায় থাকে, হঠাৎ যখন কারো এই বুকে ব্যথা হয় এবং সেটি যখন হার্ট অ্যাটাকের কারণে হয়, তাৎক্ষণিকভাবে আসলে করণীয় কি রোগীর এবং তার আশপাশে যারা আছেন তাদের? হ্যাঁ, তাৎক্ষণিক করণীয় যেটা, এটা আমরা ডেভেলপ করে নেই। যেমন বিদেশে কিন্তু আপনার প্রতিটা হসপিটালে কিন্তু প্রতিটা অ্যাম্বুলেন্সে কিন্তু হৃদরোগের চিকিৎসা ব্যবস্থা আছে, আমাদের দেশে নাই। সুতরাং আমাদের দেশের মানুষ নিজেরাই সচেতন হইতে হবে, যখন কিন্তু সেই নাও ডেভেলপ করে এবং একটু সচেতন হলেও কিন্তু এটা কিন্তু সম্ভব। কিন্তু ধরেন যদি মানুষ জানে যে বা আমাদের মানুষকে বেশি শিক্ষিত করতে পারি যে হৃদরোগের লক্ষণগুলো, যেমন আমি যে বললাম যে যেগুলো অ্যাটিপিক্যাল দরকার নেই, টিপিক্যাল যেগুলো আছে, মনে করেন যে বুকে ব্যথা হলো, মাঝখানে ব্যথা হলো, চাইবে আসলো বুকটা, ঘাম হইলো, বমি হইলো, দিস কার্ডিয়াক অ্যাটাক, মানে হার্ট অ্যাটাক। যদি সেটা নিশ্চিন্ত হওয়া যাবে না, যদি মনে হয়, তার প্রথম কাজ হলো অ্যাম্বুলেন্স কল করা এবং নিয়ে আনাস যেখানে হৃদরোগের চিকিৎসা হয় বলে উনি জানেন,
বা আগের থেকে তো আপনি যেখানে বসবাস করেন আপনি নিশ্চয়ই খবর নিয়ে রাখবেন যে কোথায় কোন ডাক্তার ভালো আছে, কোথায় কোন চিকিৎসা, খবর নিয়ে রাখবেন, সেখানে যাওয়া। আচ্ছা, তার আগে যদি মনে করেন না সেখানে যেতে সময় লাগতেছে বা অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে বা কোনো কারণে ডিলে হচ্ছে, সে ডিলেটা কিন্তু অনেক কস্টলি কিন্তু। সেই মুহূর্তে যেটা করতে পারে আমার মনে হয় এটা আমার মনে হয়, আমি তো মনে করি যে কোনো শিক্ষিত মানুষ সেটা করতে পারে, 4টে অ্যাসপিরিন বড়ি, 4টে অ্যাসপিরিন 300 মিলিগ্রাম, 4টে ক্লোবিডোগুলো বড়ি একসাথে খাওয়াইতে পারে। বলে ক্ষতি? কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। মানে এটি যদি হার্টের সমস্যা না হয় সেক্ষেত্রে না, তেমন ক্ষতি হবে না, তেমন ক্ষতি হবে না, তেমন ক্ষতি হবে। 4টে অ্যাসপিরিন বড়িতে 75 মিলিগ্রাম করে 300 মিলিগ্রাম আসে, আর 4টে ক্লোবিডোগুলো বড়িতে 75 মিলিগ্রাম করে 4 × 75 300 মিলিগ্রাম ক্লোপিডোগ্রাল এবং অ্যাসপিরিন খাওয়াইতে পারে। আচ্ছা, খাওয়াই দিলে যেটা হবে সেটা হলো হসপিটালে যে ওষুধ দেওয়া হয়, স্ট্রেপ্টোকোনাজ ইনজেকশন দেওয়া হয়, সেটার কাছাকাছি কাজ করবে। এবং এই যে পথে ঢাকা শহরে যানজট, যে ডিলে হবে চিকিৎসা, এই ঝুঁকিটা থেকে ঝুঁকিটা কিছু হলেও কম হবে। এটার যে ক্ষতি, যদি মনে করেন আমার হার্ট অ্যাটাক হয়নি, ক্ষতি হতে পারে, ক্ষতি তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। তার মানে তাৎক্ষণিকভাবে এই ওষুধগুলো সবার সাথে রাখা উচিত এবং এই সময়টাতে এটা ফার্স্ট এড বক্সে থাকা উচিত। তবে প্রিকশনের হিসেবে যেহেতু অ্যাসপিরিন, যদি এটা ডোজটা কম, অ্যাসপিরিন খেলে গ্যাস্ট্রিক বাড়তে পারে, সম্ভব হইলে সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে নিলে ওই সময়, কিন্তু ওই সময় এই মৃত্যুর ঝুঁকি বা এই যে সময় নষ্ট হচ্ছে তার যে সময়টা, যাতে সঠিক সময় এই প্রাথমিক চিকিৎসাটা যাতে খেয়ে তারা নিতে পারে, আমি মনে করি এটা অনেকটা ভ্যালুয়েবল। মৃত্যুর ঝুঁকি অনেকটা কমিয়ে দিচ্ছে। এই যে যত ডিলে হবে, প্রতিটা ডিলে কিন্তু এভরি সেকেন্ড কাউন্ট এখানে। অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আমাদের, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চেস্ট পেইন বা বুকের ব্যথা, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু পরামর্শ আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকের এপিসোডে আমরা মেডিসিন বল দিয়ে আরেকটা ব্যায়াম দেখাবো। মেডিসিন বলের ব্যাপারে আমরা আগে বলেছি যে এর বদলে আপনার ফুটবল বা বাস্কেটবল যে কোনো ধরনের বল ইউজ করতে পারেন। তো আজকের ব্যায়ামটা হচ্ছে লাঞ্জ উইথ টুইস্ট। তো আমাকে এখানে হেল্প করবে লিও ব্যায়ামটা করার পরে আমরা এটা নিয়ে ডিসকাস করব যে এই ব্যায়ামটা কেন করব, বা এটাকে এনজয়েবল করার জন্য, বাচ্চাদেরকে খুব ফান ওয়ার্কআউট হিসেবে করার জন্য, ওদেরকে ফিল করানোর জন্য আমরা কি কি করতে পারি। ওকে Leo, start. Fine. Yes, and twist and back. Fine. And step. Yes, balance. এখানে আমরা খেয়াল করছি যখন সে পা দিয়ে যাচ্ছে সামনে, ওকে, and change and again. তখন একটা ব্যালেন্স থাকতে হচ্ছে, কোয়াডস মাসল অ্যান্ড হ্যামস্ট্রিং মাসল দুটো অ্যাক্টিভেটেড হচ্ছে, এবং বলটা ধরে রাখার কারণে ওর যেটা হচ্ছে লাস্ট ওয়ান, যে হাতের পাওয়ারটাও বাড়ছে এবং কনসেন্ট্রেশনটা থাকছে যে বলটা ধরে রাখতে হবে যেন পড়ে না যায়। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো যখন ও স্টেপে যাচ্ছে তখন আমরা দেখছি যে স্টেপের পাশাপাশি যেটা করতে হচ্ছে, ওকে ব্যালেন্স থাকতে হচ্ছে। হ্যাঁ, অনেক সময় বাচ্চাদের ভেতরে ফলিং একটা টেন্ডেন্সি থাকে, যে ওরা ওদের ব্যালেন্সটা একটু কম থাকার জন্য যে কোনো জায়গায় পড়ে যায়, এবং সে কারণে দেখা যায় যে ভয়ঙ্কর ব্যথা পাচ্ছে বা কিছু। এতে যেটা হবে, ওদের কোয়াডস মাসল এবং হ্যামস্ট্রিং মাসলটা খুব স্ট্রং হবে, ব্যালেন্সড একটা ভাবে ওরা গঠিত হবে। পাশাপাশি বল ধরে রাখার কারণে তার কনসেন্ট্রেশনটাও বৃদ্ধি পাবে, মনোযোগটা, যেটা কিনা খালি খেলাধুলা না, পড়াশোনাতে খুব হেল্প করবে। আর কোর মাসল যেটা হচ্ছে, আমরা দেখলাম যে টুইস্ট করার কারণে তার পেটের জায়গাটা স্ট্রং হচ্ছে, এবং তাতে তার পেটে যে কোনো ধরনের রোগবালাই থেকেও সে মুক্ত থাকছে। পাশাপাশি যখন একটা কম্বিনেশন মুভ হচ্ছে, তখন দেখা গেল যে অল্প 1-2 মিনিটের ভেতরে তার অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। তো এটা ইন্টারেস্টিং করার জন্য আপনারা যেটা করতে পারেন, যে বিভিন্ন কালারের বল বা বিভিন্ন ওয়েটার বল যেটা সে ক্যারি করতে পারে, এবং অল্প একটু স্পেস নিয়ে নিলেই হবে। ওটুকু স্পেসের ভেতরে তার পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের মুভ চেঞ্জ করে করেও আপনারা করাতে পারেন। প্রিয় দর্শক, ডিম অত্যন্ত আদর্শ একটি প্রোটিন এবং খাবার, যেটি আমরা সবাই জানি। কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে এই ডিমের মধ্যে, চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকেই। ডিম অতি পুষ্টিকর একটি খাবার। সারা বিশ্বে ডিমের প্রয়োজনীয়তা সকলেই অনুভব করেন। ডিমের প্রয়োজনীয়তা এই কারণে, ডিমে রয়েছে উচ্চ মাত্রার কলিন,
যা আমাদের মস্তিষ্কের সাথে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে এবং দেহের মস্তিষ্কের সুরক্ষা করে থাকে। অনেকেই ডিম থেকে মুখ ফিরিয়ে নেন এই ভেবে যে ডিম খেলে মুটিয়ে যাবেন, আসলে কিন্তু তা নয়। আমি বলবো প্রতিদিনই একটি ডিম খাবেন, এই কারণে যে ডিমের যে পর্যাপ্ত পরিমাণে অ্যালবুমিন রয়েছে, এই প্রোটিন শুধুমাত্র ডিম থেকেই পাওয়া সম্ভব, আর কোনো খাবারই কিন্তু অ্যালবুমিনের অভাব পূরণ করবে না। অনেক অনেক রোগ আছে, বর্তমানে খুবই পরিচিত হলো ক্যান্সার। এই ধরনের ক্যান্সার প্রতিরোধের জন্য ডিমের অ্যালবুমিনের কোনো জুড়ি নেই, এবং ক্যান্সারের কারণে শরীরের মধ্যে প্রচুর পরিমাণে অনেক সময় পানি চলে আসে। অ্যালবুমিন লস হওয়ার কারণেই কিন্তু এই পানি আসে, সে কারণেই আমরা ডিম থেকে এই অ্যালবুমিনের ঘাটতি পূরণ করতে পারি। যাদের নখের সুস্থতা কম এবং চুল পড়ে যায়, তাদের জন্য রয়েছে ডিমের সালফার। ডিমের সালফার গ্রহণে একমাত্র চুলের সঠিক পরিচর্যা এবং নখের সুস্থতা ফিরিয়ে আনা সম্ভব। যাদের শরীরে রয়েছে ক্যালসিয়ামের ঘাটতি এবং ভিটামিন ডি এর ঘাটতি, তারা কিন্তু একটি ডিম খেয়ে প্রতিদিন এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডির চাহিদা পূরণ করতে পারেন। এবং ডিমের যে ক্যালসিয়াম ভিটামিন ডি রয়েছে, এটি আমাদের শরীরে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। মানব দেহের শরীরের হাড়ের গঠন এবং দাঁতের সুস্থতার জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডির জুড়ি নেই। ডিম এমন একটি খাবার যা আমাদের শরীরে সম্পূর্ণভাবে ডাইজেস্ট হয় এবং আমাদের শরীরকে অনেক ধরনের রোগ জীবাণু থেকে রক্ষা করতে তখন সে সহায়তা করে। ডিম খাবার পরে একজন মানুষ 3 ঘন্টা কোনো কিছু না খেয়েও থাকতে পারেন, কারণ ডিম সেরকমই পরিপূর্ণ একটি আদর্শ খাবার, যাতে রয়েছে ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং পর্যাপ্ত পরিমাণে ফ্যাট। ডিমের ফ্যাট নিয়েই অনেকে সবচাইতে বেশি ভয় থাকেন, কিন্তু সব ফ্যাটই কিন্তু খারাপ না। ডিমের ফ্যাট, যে যতটুকু ফ্যাট আছে তা আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী ফ্যাট, এবং এটি আমাদের কোলেস্টেরল লেভেলকে লোয়ার হতে সাহায্য করে। কখনোই এই কোলেস্টেরল আমাদের হার্টের জন্য ক্ষতিকর কোনো কিছু নয়, যদি না আমরা অন্য কোনো বাজে ফ্যাট জাতীয় খাবার গ্রহণ না করে থাকি, তাহলে ডিমের ফ্যাট আমাদের জন্য সবসময় একটি কার্যকরী উপাদান। অনেকেই মনে করে থাকেন যে যারা হার্টের রোগী তাদের জন্য ডিম খাওয়াই যাবে না, তারা শুধুমাত্র ডিমের সাদা অংশটুকু খান। ডিমের সাদা অংশটুকু এবং ডিমের কুসুম মিলে রয়েছে ডিমের মধ্যে মোটামুটি 7 গ্রাম মতো প্রোটিন। তো এতটুকু প্রোটিন থেকে যদি আমরা কুসুমটুকু বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র 4 গ্রাম প্রোটিন পাবো। তো আমি মনে করি যে পুরো একটি ডিম খেয়ে আমাদের 7 গ্রাম প্রোটিন শরীরে নেওয়াই উপযুক্ত। এই 7 গ্রাম প্রোটিনই শরীরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতে পারে সঠিকভাবে কাজকর্ম করার জন্য। এবং ডিমে রয়েছে যেই ধরনের ভিটামিন B12, ভিটামিন এ এবং ভিটামিন ডি। ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তিতে সাহায্য করে থাকে। ভিটামিন এর জন্য আমরা ডিমের কুসুমটি কখনোই ফেলে দিব না, ভিটামিন এর জন্যই আমরা কুসুমটিকে খাবো। এবং এই ভিটামিন এর তৈরি করার জন্য যে ক্যারোটিনয়েড রয়েছে, সেটি হলো লাটিন নামে একটি ক্যারোটিনয়েড রয়েছে, যা আমাদের দৃষ্টিশক্তিকে অনেক বেশি ভালো রাখে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। বংশে থাকলে যে কারো ডায়াবেটিস হতে পারে, তবে স্বাস্থ্যবিধি মেনে চললে বংশের রোগকেও ঠেকিয়ে দেয়া যায় বা বিলম্বিত করা যায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। বন্ধ্যাত্ব আসলে একটা সামাজিক বড় সমস্যা। এটা শুধু যে আমাদের দেশের জন্যই যে একটি বড় সমস্যা তা নয়, এটি সারা পৃথিবীব্যাপী একটি বড় ধরনের সমস্যা। এবং পরিসংখ্যানে দেখা গেছে যে প্রতি 100 জন কাপলের বা দম্পতির মধ্যে 12 থেকে 15 জনই বন্ধ্যাত্ব এই সমস্যায় ভুগে থাকেন। আচ্ছা, তো সাধারণ অর্থে বন্ধ্যাত্ব বলতে আমরা যেভাবে বলে থাকি যে যদি কোনো দম্পতি 1 বছর একসাথে জীবনযাপন করার পরেও যদি তাদের মধ্যে কোনো সন্তান যদি না আসে, তবেই আমরা তখন সেটাকে আমরা বন্ধ্যাত্ব হিসেবে বিবেচনা করে থাকি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।